আমার পাশে কেউ যেন হাঁটছে, এই রুম থেকে অন্য রুমে যাচ্ছে। আবার সেই শ্বাসের শব্দও শুনতে পাচ্ছি আমি। এবার আমার গায়ে সত্যি সত্যি কাঁটা দিল। এবার ভয়ে চিৎকার দিলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো বুঝতে পারছি। কোনো রকমে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আশরাফ আঙ্কেলের বাসায় বেল বাজালাম। হ্যালো বন্ধুরা, ভুতুড়ে কাহিনীর নতুন একটি ঘটনায় আপনাদেরকে স্বাগতম। রোজকার মতো আজও আপনাদের জন্য নতুন একটি ঘটনা। গল্প পাঠে আমি সঞ্জয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। মোহাম্মদপুরে 1400 স্কোয়ার ফুট বাসায় 7ম তলায় ভাড়া থাকি আমি। গত 7 বছর ধরে আমি একাই বাসা নিয়ে থাকি। আমার বর্তমান বাসার বেডরুম অনেক বড়, 3টা জানালা, 2টা দরজা, যার একটা ব্যালকনিতে যাওয়ার জন্য। আমার লম্বা পর্দা খুব ভালো লাগে, তাই সব দরজা জানালাতে লম্বা পর্দা দিয়া। কাজের সুবাদে আমাকে রাত জাগতেই হয়, প্রায় প্রতিদিন ভরে ঘুমাই। কাল রাতে হঠাৎ শরীরটা ভালো লাগছিল না, তাই 12টার দিকে শুয়ে পড়লাম। সাথে সাথেই ঘুম। কতক্ষণ হয়েছে জানি না, প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল। ভয় পেয়ে গেলাম। বাইরের রাস্তায় মিটি মিটি আলো আমার রুমে আফসা আফসা আসছে। প্রচণ্ড বাতাস, মনে হচ্ছে আমার রুম উড়িয়ে নিয়ে যাবে। সব লম্বা লম্বা পর্দা ছাদ ছুঁই ছুঁই করছে। হঠাৎ একটা পর্দা সিলিং ফ্যানে বেজে গিয়ে ছিঁড়ে চলে আসলো। সে এক বিভৎস দৃশ্য। মনে হলো পৃথিবী শেষ হতে যাচ্ছে। ধড়ফড় করে উঠে বসলাম। কি করব ভেবে পাচ্ছি না। উঠে দাঁড়ালাম, জানালা বন্ধ করতে গেলাম, কিন্তু বৃষ্টির ঝাপটার কারণে দাঁড়াতে পারছিলাম না। আবার বিছানায় গিয়ে বসলাম। মিনিট খানেক পর সব থেমে গেল। একদম ঠান্ডা, শীতল। এবার আমি উঠলাম, সম্বিত ফিরে গেলাম আস্তে আস্তে। এবার উঠি আবার জানালা আটকাতে গেলাম, কেননা ঠান্ডা বাতাস আসছে। জানালা আটকাতে গিয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল। রাস্তা একদম খটখটে শুকনো। অনেকক্ষণ তাকিয়ে রইলাম কোথাও একটুখানি পানি দেখা যায় কিনা, কিন্তু না। আমি বিছানার দিকে তাকালাম, এখনো সেখানে পড়ে আছে ছিঁড়ে আসা পর্দাটা। আর আমি দাঁড়িয়ে আছি জানালার পাশে ঝাপটা আসা পানির উপরে। মনের মধ্যে খসখস শুরু হলো। ঘড়ি দেখলাম 2টা 12 মিনিট। দৌড়ে ডাইনিং রুমে গেলাম, কেয়ারটেকারকে ফোন দিলাম, কিন্তু প্রথমবার ধরলো না। দ্বিতীয়বার ধরলো, তখন জিজ্ঞাসা করলাম বাইরে ঝড় বৃষ্টি হয়েছে কিনা। সে বলল সে ঘুমাচ্ছিল, তাই সে জানে না, কিন্তু রাস্তাঘাট দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। আমি ফোন রেখে ভাবলাম, তুমি বেটা ঘুমাচ্ছিলে, তুমি টের পাবে কিভাবে? আমি মনে মনে ভাবতে লাগলাম, এত রাতে আর কাকে ফোন দেয়া যায়, কিন্তু কাউকে পেলাম না। রান্নাঘরে গিয়ে কফি বানালাম, মগে করে কফি নিয়ে আর একটা সিগারেট জ্বালিয়ে লিডিং রুমের ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকালাম। আকাশের এক পাশে ঘন কালো মেঘ, অন্য পাশ কিছুটা পরিষ্কার। সেই পাশ থেকে চাঁদের আলো এসে পড়েছে কালো মেঘের উপরে। মনে হচ্ছে অমানিসা। যাই হোক, সকালে উঠে খোঁজ নিব এই ভেবে সব গুছিয়ে আবার শুয়ে পড়লাম। 2:45 মতো বাজে তখন।
হালকা তন্দ্রার মতো আসছে সবে। আবারও ঘুম ভেঙে গেল। এবার কোনো জোরে আওয়াজ হয়নি, কিন্তু মনে হচ্ছে ডাইনিং রুমে কেউ একজন হাঁটছে, হেঁটে হেঁটে অন্য রুমে যাচ্ছে। মনে হচ্ছে আমি তার শ্বাসের শব্দও শুনতে পাচ্ছি। আমি এমনিতেই অলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস করি না, তাই সবার আগে মাথায় আসলো বাসায় কেউ ঢুকেছে কিনা। আমি উঠে ছিঁড়ে যাওয়া পর্দাটার স্ট্যান্ড হাতে নিলাম। আস্তে আস্তে ডাইনিং রুমের দিকে উকি দিয়ে ছিলাম অনেকক্ষণ। কোনো সাড়া শব্দ নেই। মিনিট পাঁচেক পড়ে গিয়ে লাইটটা জ্বালালাম। অন্য রুম চেক করলাম, কোথাও কিছুই নেই। সব রুমের লাইট জ্বালালাম। আমি স্পষ্ট ফিল করতেছি যে আমার পাশে কেউ যেন হাঁটছে, এই রুম থেকে অন্য রুমে যাচ্ছে। আবার সেই শ্বাসের শব্দও শুনতে পাচ্ছি আমি। এবার আমার গায়ে সত্যি সত্যি কাঁটা দিল। ভয় পেয়ে গেলাম আমি। পিঠ বেয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারছি যে আমার পা কাঁপছে। আবার ইন্টারকমে ফোন দিলাম কেয়ারটেকারকে, কিন্তু লাইন ডিড। মোবাইল হাতে নিয়ে দেখি নেটওয়ার্ক নেই, আর ওয়াইফাইও বন্ধ। বুঝতে পারছি অদ্ভুত কিছু ব্যাখ্যা দিতে ঘটনা ঘটতে যাচ্ছে আমার সাথে। ঠিক করলাম বাসার বাইরে চলে যাব। সব ফ্লোরে 4 ইউনিট। আমার ফ্লোরে বাকি 2 ইউনিটে কেউই থাকে না, ভাড়ার জন্য খালি। এর মধ্যে একটা খালি প্রায় 8 মাস ধরে। বাকি ফ্ল্যাটে 3টা মেয়ে থাকে। এত রাতে ওদেরকে নক করা যায় না। ঠিক করলাম নিচের ফ্লোরে আশরাফ আঙ্কেলের বাসায় যাব। ওনারা আমাকে খুবই আদর করেন। ওনার 2 ছেলেও অনেক ভালো। যেই ভাবা সেই কাজ। চট করে চাবি হাতে নিলাম, সাথে ফোনটা। দরজা খুলে দেখি দরজার বাইরে কমন স্পেসের লাইট বন্ধ। জ্বালানোর চেষ্টা করলাম, দেখি সুইচ অন আছে। মানে লাইট কেটে গেছে তাহলে। অভাগা যেদিকে যায় সব বাতি নিভে যায় টাইপের আর কি। আমি তড়ি ঘড়ি করে দরজা আটকাতে গেলাম, দেখি শেষ মুহূর্তে এসে আটকে যাচ্ছে। একটু ফাঁকা রেখে আবার চেষ্টা করলাম। এবার পরিষ্কার বুঝতে পারলাম যে বাসার ভিতর থেকে কেউ যেন টেনে ধরছে। আমি ছেড়ে দিলাম দরজা, আস্তে করে উঁকি দিলাম ভয়ে ভয়ে। না, কিচ্ছু নেই। এবার দরজা জোরে টান দিলাম আটকানোর জন্য, আবারও টেনে ধর। এবার ভয়ে চিৎকার দিলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো বুঝতে পারছি। কোনো রকমে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আশরাফ আঙ্কেলের বাসায় বেল বাজালাম। 2-3 মিনিট পরই খুলল। ওই বাসায় আরো কিছু গেস্ট ছিল, সবাই উঠে গেছে। আমি হাঁপাচ্ছি। সবকিছু খুলে বললাম তাদের। ওনার ছেলের নাম বাবু। বাবু বলল যে সে আর তার কাজিনরা জেগেছিল, কোনো ঝড় বৃষ্টি হয়নি, বরং আজ আরো গরম পড়েছে। ওরা 5 জন বলল উপরে গিয়ে দেখবে। আমি না করলাম, কিন্তু তবুও গেল। মিনিট খানেক পরে ফিরে এসে বলল যে ভাই চাবি দেন, দরজা তো লক করা। আমি বুঝতেছি না যে কি বলবো। পকেট থেকে চাবি বের করে দিলাম। ওরা আমার বাসায় গিয়ে প্রায় 15 মিনিট থেকে আসলো। বলল কিচ্ছু নেই। ওরা নাকি লাইট অফ করেও বসেছিল। জিজ্ঞেস করলাম দরজা লক করেছে কিনা। ওরা বলল হ্যাঁ করেছে। আন্টি রাতে ওনার বাসায় থাকতে বলল। রাত আর কোথায়, প্রায় 4:30 বাজে তখন। তবু ওখানেই শুয়ে পড়লাম। দুপুরে ঘুম ভাঙল। ওনাদের বাসায় খেয়ে
উপরে আসলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পকেট থেকে চাবি বার করলাম। দরজার সামনে এসে দেখি দরজা খোলা। আবার বুকের মধ্যে স্যাঁত করে উঠল। দুরু দুরু বুকে বাসায় ঢুকলাম। মোবাইলে দেখলাম নেটওয়ার্ক আছে, ওয়াইফাইও পাচ্ছি, ইন্টারক্যামে লাইট জ্বলে। মনে হচ্ছে সব ঠিক আছে এখন পর্যন্ত। বাসায় এসে আবার রুম গোছাতে শুরু করলাম, কিন্তু গত রাতের ঘটনা থেকে বের হতে পারছি না। অনেক কাজও বাকি। যদিও আন্টি রাতের খাবার দিয়ে দিয়েছে, তবুও আমাকে কাল দুপুরের জন্য রান্না করতে হবে। গত রাতে ঠিক মতো ঘুম হয়নি। আজ রাতে এমনিতেই আগেই ঘুম পাবে, কিন্তু আমি নিশ্চিত না যে আমি ঘুমাতে পারবো।